আজকে আমরা ট্রান্সলেশন করব, প্রিসাইজ করব, আর একটা রিপোর্ট আমি লিখেছি ইম্পর্টেন্ট, সেটা লিখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। প্রথম তোমাদের ট্রান্সলেশনের জায়গাটা একটু দেখতে হবে আমাদের। এক মিনিট, একটু ওয়েট করো, এটা সেটিংটা করে নিই। তো প্রথম দেখো, আমি পড়ছি পুরো প্যাসেজটা। কি বলেছে? বাবরের মৃত্যু নিয়ে একটি সুন্দর কাহিনী আছে। এক সময় তাহার পুত্র হুমায়ুন অসুস্থ হয়ে পড়েন। তাহাকে নৌকা করে আগ্রায় আনা হয়, কিন্তু সেখানকার চিকিৎসায় কোনো উপকার হলো না। হতাশ হয়ে বাবর মনে মনে ঠিক করিলেন, তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তাহা ভগবানকে অর্পণ করবে, তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হতে পারে। বাবরের পরিষদগণ তাহাকে বিখ্যাত হীরা কোহিনূর ভগবানের নামে উৎসর্গ করতে বলিয়াছিলেন, কিন্তু বাবর মনে করিলেন নিজের প্রাণ অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নেই। পুত্রের রোগশয্যার চারদিকে প্রদক্ষিণ করে তিনি প্রার্থনা করলেন যে তার নিজের প্রাণের বিনিময়ে তার পুত্রের প্রাণ রক্ষা হোক। এরপর হুমায়ুনের অবস্থার উন্নতি হতে লাগলো, কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহ পরে মারা গেলেন। এটা বিকেদে সরকারের বই থেকে নিয়েছি। তো যেহেতু আমাদের সামনে ক্লার্কশিপ এবং ICDS মেইনস, তো এমন প্যাসেজগুলো নিচ্ছি আমরা যেগুলো থেকে আমাদের গ্রামাটিক্যাল পারসেপশনগুলো ক্লিয়ার হয়। তো প্রথম তোমাদের কাছ থেকে যেটা আমি লাইনটা দেখতে চাই, প্রথম দেখো এই লাইনটাকে সবাই করার চেষ্টা করো, যে বাবরের মৃত্যু নিয়ে একটি সুন্দর কাহিনী আছে। ট্রান্সলেট করার চেষ্টা করো, আমি দেখব। প্রথমে চেষ্টা করো, তাহলে কীভাবে করব? একটি সুন্দর কাহিনী আছে বাবরের মৃত্যু নিয়ে। বাকিদের কি দেখা যাচ্ছে? একটু কনফার্ম করো, বাকিদের কি দেখা যাচ্ছে কিনা? বাকিদের কি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, ও সাউন্ড, এবার দেখো দেখা যাচ্ছে কিনা, এবার দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ, কানেকশন চলে গেছিল। ওকে, ঠিক আছে। তো প্রথমে এই লাইনটাকে তোমরা করো, যে বাবরের মৃত্যু নিয়ে একটি সুন্দর কাহিনী আছে। ফার্স্ট, যে প্রথমে আমরা কিভাবে করব, একটি সুন্দর কাহিনী আছে বাবরের মৃত্যু নিয়ে। প্রথমে করো, তারপর আমি শেখাচ্ছি কিভাবে করব। হ্যাঁ, ঠিক আছে অরূপ মিত্র, ভেরি গুড, ভেরি গুড, বাহ, প্রত্যেকেরই ঠিক হচ্ছে, ভেরি গুড। ওয়াজ হবে না কর্ণিকা, শর্মা হয়নি, অজয় দাস হয়নি, ওয়াজ হবেই না এখানে। আছে মানে এখনো বর্তমান, ইটস জেনারেল স্টেটমেন্ট। এইটাই হলো শেখার জিনিস। ভালো করে দেখে নাও যে এখনো বর্তমান, এটা এখন আছে, তাই না? যেটা প্রেজেন্ট, এটা জেনারেল স্টেটমেন্ট শুড বি রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। এই জায়গাটা ভুল করবে প্রত্যেকে। আর আরেকটা জায়গা হলো যে বাবরের মৃত্যু নিয়ে একটি সুন্দর কাহিনী আছে, তার মানে সুন্দর কাহিনী আছে, এর সাবজেক্টটা কি? সাবজেক্টটা আনতে হবে আমাকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হবে। যখনই কোনো জায়গায় সাবজেক্ট মিসিং থাকবে আমাকে কি করতে হবে? ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হবে। তাহলে দেয়ার, আর যেহেতু বললাম যে আছে মানে কি? এখনো প্রেজেন্ট। ইজ ইট ক্লিয়ার? যে এখনো প্রেজেন্ট মানে হলো আমার প্রেজেন্ট সেন্সকে রিপ্রেজেন্ট করছে। দেয়ার ইজ এ
দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি করতে পারো বা বিউটিফুল স্টোরি করতে পারো, কোনো ব্যাপার নয়। ইন্টারেস্টিং করলে কি হবে, একটু অন্যরকম হয়ে যাবে, মজার হয়ে যাবে, সেই ক্ষেত্রে মজা কথাটা এখানে নেই, তার জন্য আমরা বিউটিফুলটাকে নেব। দেয়ার ইজ এ বিউটিফুল স্টোরি। এবার হলো ডেথ অফ বাবর লিখবো না বাবরস ডেথ লিখবো, এই জায়গাটা কিন্তু গ্রামাটিক্যাল পারসেপশন। মনে রাখবে, যখন মানুষের লিভিং বিং যখন কোনো পজেশন করে, যেমন রামের বই, তাহলে আমরা বুক অফ রাম লিখবো না, আমরা কি লিখি রামস বুক। তেমনি বাবরের মৃত্যু, তাই না, তাহলে বাবর কি লিভিং বিং, তাহলে লিভিং বিং হলে ডেথ অফ বাবর হলে সে ভুল হয়ে গেল ওই জায়গাটা। সেখানে কি করতে হবে, অ্যাবাউট বাবরস ডেথ, অ্যাবাউট বাবরস। এই কারণে আমি এগুলো নিয়েছি যে এগুলোকে ঠিক করে শেখাতে হবে। বাবরস ডেথ, তাহলে দুটো জিনিস এখান থেকে শিখলাম আমরা, এক হলো জেনারেল স্টেটমেন্ট, আরেকটা কি যে লিভিং বিং থাকলে, যেমন রামের বই, তাহলে আমরা দ্য বুক অফ রাম লিখবো না, আমরা কি লিখবো রামস বুক, কেননা রাম কি জীবন্ত, জীবন্ত হলে আমরা কি করব ফিজিক্যাল পজিশন, এবং ফিজিক্যাল পজিশন হলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, যে আমরা যারা আমার নাউনের ক্লাস করেছো তাদের এটা ভুল হওয়া উচিত নয়। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু কনফার্ম করো লাইনটা সম্বন্ধে আইডিয়া হলো কিনা, একটু কনফার্ম করো। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে পারবে? ওকে, ফাইন। এবার দেখো দ্বিতীয়, এক সময় তাহার পুত্র হুমায়ুন অসুস্থ হয়ে পড়েন, করার ট্রাই করো দেখি। তাহলে এক সময় অসুস্থ হয়ে পড়েন তাহার পুত্র হুমায়ুন, এক সময় অসুস্থ হয়ে পড়েন তাহার পুত্র হুমায়ুন, ট্রাই করো। এক সময় কে কি লিখব, ওয়ান্স লিখতে পারি, অ্যাট সাম টাইম লিখতে পারি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকের ঠিক হয়েছে। গট ইলও লেখা যেতে পারে, নো প্রবলেম। বিকে মিল করতে পারো, বিকে মিলটা সবচেয়ে সুন্দর। সিক করবে না, সিক করবে না, ইল করবে, দেখে নাও। তাহলে এখানে আমরা ওয়ান্স দিয়ে করার চেষ্টা করব, ওয়ান্স। বাকিদেরও মোটামুটি ঠিক হয়েছে। ওয়ান্স কি হলো, যে তার পুত্র, কমা দিতে হবে অবশ্যই, ওয়ান্সের পর কমা, হিজ সন, কমা কি হুমায়ুন, বিকেম ইল। ওকে, এই কমার ব্যবহারগুলো কিন্তু করতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। হিজ সন কে, হুমায়ুন। ওকে, এই হুমায়ুনের হিজ সনের পরেও কিন্তু কমা দিতে হবে। ওকে, তাহাকে নৌকা করে আগ্রায় আনা হয়। ওকে, করো দেখি। খুব ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমরা শিখছি প্রথম দিকে, তারপর আমরা আনন্দবাজারে ঢুকবো আস্তে আস্তে। না, সিক করাটা ঠিক নয়, সিক আসে না এখানে, সিকটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেননা এর কারণ হলো বিকেম মানে কি, বিকেমের পর আমরা জেনারেলি কি আনবো, আমরা ইলটাকেই ইউজ করে থাকি, সিক ঠিক অ্যাপ্রোপ্রিয়েট আসছে না। বাকিরা করো। সিক জেনারেলি আমরা ইউজ করি যখন কেউ নিজে অসুস্থ ফিল করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে। হি ওয়াজ বট, এই জায়গাটা একটা জিনিস দেখো, এই যে ইন না টু, এই কনফিউশন সবার মধ্যে থাকবে, এই জায়গাগুলো কিন্তু দেখবে ওরা বিএসসি। হ্যাঁ, ব্রটের পরে সবসময় টু। হি ওয়াজ ব্রট টু আগ্রা। এবার কি, বাই বোট, বাই বোট। হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই বোট, ইন আগ্রা হবে না। হি ওয়াজ টেকেন অ্যাট আগ্রা বাই বোট, ইয়েস করা যেতে পারে, করা যেতে পারে। মারিয়াম হাসান বিশ্বাস, করা যেতে পারে। হি ওয়াজ টেকেন টু অ্যাট আগ্রা, টেকেন টু করবে, টেকেন অ্যাট করো না, টেকেন টু করো, টেকেন ইন করো না, টেকেন টু করো। হ্যাড বিন, আচ্ছা হ্যাড বিন কোন জায়গাটা, হি হ্যাড বিন কোন জায়গাটা, লাইনটা লেখো, সেন্টেন্সের লাইন লেখো, নাহলে আমি বুঝতে পারবো না। একটু লাইন লেখো, লাইন লেখো আবু বক্কর। হি হ্যাড বিন
হ্যাঁ হ্যাঁ, করা যেতে পারে। হি হ্যাড বিন ব্রট টু আগ্রা, কিন্তু এবার একটু দেখো একটা জিনিস, যে আমি হ্যাড বিন কেন করব না, ভালো করে দেখো। কেননা তার এক সময় তাহার পুত্র হুমায়ুন অসুস্থ হয়ে পড়েন, এই ঘটনাটা আগে নাকি নৌকায় করে আগ্রায় আনা হয় সেই ঘটনাটা আগে? দুটো পাস্টের মধ্যে যে ঘটনাটা আগে সেই ঘটনাটাকে আমরা কি লিখি? পাস্ট পারফেক্টে লিখি। আর এখানে পাস্ট পারফেক্টের তুমি প্যাসিভ করেছো, তাহলে প্রথমে নিশ্চয়ই নৌকায় করে আনা হয়নি, প্রথমে নিশ্চয়ই তোমাকে অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই অসুস্থ হয়ে পড়াটায় তুমি লিখছো সিম্পল পাস্টে, তাহলে তুমি পরে লিখছো আবার পাস্ট পারফেক্ট ইউজ করছো, সেটা নিশ্চয়ই হবে না। ইজ ইট ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমরা কি করব, ওয়াজ ইউজ করব। ইজ ইট ক্লিয়ার? ওকে ওকে ওকে। কেন করতে পারবো না, তার কারণ হলো যে দুটো ঘটনার মধ্যে যেটা অতীত সেটাকে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। এরপর, কিন্তু সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না। করো দেখি। কিন্তু সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না, ওয়াজ নট ফ্রুটফুল, একটু খেলো খেলো ইংলিশ হয়ে গেল। বাট দেয়ার হি ডিড নট রেসপন্ড টু দ্য ট্রিটমেন্ট অফার্ড, মিনিং কাছাকাছি গেল, কিন্তু আরও ভালো করা যেতে পারে। ডায়াগনোসিস হ্যানা তেনা, দেখো এই জায়গাটা কীভাবে করবো, যে যে তার মানে কী হয়েছিল, ওখানে যে চিকিৎসাটা পেয়েছিল, সেন্সটা এরকম আনলেই যথেষ্ট, যে ওখানে যে চিকিৎসাটা পেয়েছিল সেটা তার কোনো কাজে লাগেনি, তাই তো? সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না মানে সেখানে যে চিকিৎসাটা প্রদান করা হয়েছিল সেটা কোনো কাজে লাগেনি। তাহলে আমরা কি লিখবো? বাট দ্য ট্রিটমেন্ট there sorry but the treatment there comma was in vain অথবা in futile অথবা was of no use. Is it clear? Is it clear? কিভাবে করে দিলাম, যে was futile অথবা কি was in vain অথবা was of no use. ওকে, আচ্ছা। ফিউটাইল মানেই কাজে লাগেনি, তার আগে নট টানার দরকার নেই। এবার হতাশ হয়ে বাবর মনে মনে ঠিক করলেন তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তাহা ভগবানকে অর্পণ করবেন, তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হতে পারে। পিএসসি কি করবে, এরকম মাঝে মাঝে হঠাৎ করে একটা বড় সেন্টেন্স ঢুকিয়ে দেয় যে স্টুডেন্টকে ঘাবড়ে দেওয়ার জন্য। তো এই জায়গাটা কিভাবে করা যেতে পারে? তাহলে প্রথম দেখো, করার কায়দাটা হলো যে প্রথম হলো আমি করছি, আগে আমারটা ফলো করো, এই বড় সেন্টেন্সগুলো প্রথমে আমি করব, ধীরে ধীরে তোমাদেরকে করতে দেবো। দেখো, প্রথম হলো হতাশ হয়ে, তাহলে বিং হতাশ, হতাশ ইংলিশটা আমার অত কঠিন মনে রাখার দরকার নেই, সিম্পল মনে রাখবো ডিসঅ্যাপয়েন্টেড অথবা ইন ডেসপেয়ার, আমরা যে কোনোটা করতে পারি। তো ডেসপেয়ার কথাটা অনেকের মনে থাকবে না পরীক্ষার হলে, ডিসঅ্যাপয়েন্টেডটা আমরা সবসময় শুনে থাকি, তার জন্য আমাদের মনে থাকবে। তাহলে সিম্পল হলো কি, যে বিং ডিসঅ্যাপয়েন্টেড কি করেছিল, বাবর কি করেছিল, মনে মনে ঠিক করলেন, থট, মনে মনে ঠিক করা মানে হলো থট। কি ঠিক করেছিলেন? দ্যাট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু, মানে তার কাছে যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু, হোয়াট এভার, এই যে যাহা, তাহলে হোয়াট এভার যে তার কাছে প্রিয় বস্তু মানে কি, সে যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তাহলে হোয়াট এভার হি লাভড দ্য মোস্ট, তাহা ভগবানকে অর্পণ করবেন।
তাহা ভগবানকে অর্পণ করা মানে হলো কুড বি, যে ভগবানকে অর্পণ করা যেতে পারে, কুড বি কনফার্ড, অর্পণ করা মানে হলো কনফার্ড, কুড বি কনফার্ড কার কার কাছে, টু গড, তাই তো, টু গড, টু গড, কিসের জন্য, তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হতে পারে, টু সেভ হিজ সন্স লাইফ। আরো কঠিনভাবে করা যেতে পারে, আমি এইভাবে করলাম, বাকি কে কিভাবে করতে চাও একবার একটু করো, আমি দেখি যে তোমাদের কনসেপ্টটাও কি ইউজ করা যাবে কিনা। Being disappointed, Babur thought that he would sacrifice the things to God, whatever he loved হবে, বিশ্বজিৎ ভুল হয়ে গেল, he loved the most to save his son's life, ওখানে loved লিখলেই পারফেক্ট হয়ে যেত। Being depressed, Babur decided in his mind that he dedicated his most of the favorite things হবে, most of the যে ইউজ করলে অসীম পান, থিংস ইউজ করতে হবে, এই যে গ্রামাটিক্যাল ভুলগুলো ছোট ছোট পুরো সেন্টেন্স কেটে দেবে। Being disappointed, Babur determined that he dedicated his most dedicated, এখানে কি হলো, এখানে he could dedicate মণিচন্দা, দেয়া যেতে পারে, মানে এখানে যে সেন্সটা আসছে যে বাবর মনে মনে ঠিক করলেন তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তাহা ভগবানকে অর্পণ করবেন বা করা যেতে পারে, দুটো সেন্সকে তুমি ইউজ করতে পারো। Being disappointed, Babur decided that whatever he loved the most, want to sacrifice for his son's life. না ঠিক আসলো না নার্গিস। Being disappointed, Babur decided in his mind that he divided in his mind, বারবার হয়ে গেল অভিজিৎ, টাইপিং মিস্টেক সম্ভবত। Being disappointed, Babur decided to convert the thing that he loved the most to God to save his son's life. This could না, to save his son's life এইভাবে করে দেওয়া হয়। ওকে, তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো, একটু দেখে নাও, একটু কনফার্ম করো যে বোঝা গেল কিনা, যে কিভাবে আমরা বড় সেন্টেন্সগুলোকে আনবো। ওকে ওকে, দরকার হলে 2-3 বার আরেকবার দেখে নেবে, আমি আরেকবার বলে দিচ্ছি। হতাশ হয়ে, তাহলে হতাশ হয়ে মানেটা কি, বিং ডিসঅ্যাপয়েন্টেড। কঠিন ইউজ করা মানেই যে আমি নাম্বার পাবো, আর সোজা ইউজ করলে নাম্বার পাবো না এরকম নয়, আমি যত পারবো সোজা হিসেবে লিখে দিয়ে আসবো। বাবর মনে মনে ঠিক করলেন, তাহলে মনে মনে ঠিক করা মানে কি, সিম্পল থট। কি ঠিক করেছিল, তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু, তার মানে সে যেটাকে সবচেয়ে ভালোবাসতো। এই সেন্সগুলো কিন্তু একটু ডেভেলপ করতে হবে তোমাদের, যে তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু মানে সে যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তার মানে হোয়াট এভার হি লাভড দ্য মোস্ট, সেটা কি করা যেতে পারে, ভগবানকে অর্পণ করবেন। কুড বি কনফার্ড টু গড টু সেভ হিজ সনস লাইফ, ঠিক আছে, কুড বি কনফার্ড, এটা সেন্টেন্সের বয়ানটা সুন্দর আসে যদি কুড বিটা আমরা ইউজ করি। ওকে, এরপরে বাবরের পরিষদগণ তাহাকে বিখ্যাত হীরা কোহিনূর ভগবানের নামে উৎসর্গ করতে বলিয়াছিলেন। পরিষদগণ মানে হলো কোর্টিয়ার, কোর্টিয়ার। নাও এবার বাকিটা নিজেরা করার চেষ্টা করো। কোর্টিয়ার, পার্সোনাল করো না, কোর্টিয়ার করো। পরিষদগণ না, কোর্টিয়ার করবে। Courtier of Babur suggested him to sacrifice the famous diamond and Kohinoor to God. কাছাকাছি হয়েছে অসীম। তারপরে বাকিরা, এখানে একটু অন্য স্টাইলে আনতে হবে যাতে লেখার বয়ানটা, ছন্দটা সুন্দর আসে। দেখে নাও কিভাবে করব, যে বাবরের পরিষদগণ, তাহলে বাবরের পরিষদগণ কি, Babur's courtiers. Babur's courtiers কি করেছিল, suggested him, কি করার জন্য,
সাজেস্টেড, এখানে কোর্টিয়ার হবে, কোর্টিয়ার আর পরে কি কোর্টিয়ার্স, সাজেস্টেড হিম কি করেছিল, টু ডেডিকেট, টু ডেডিকেট the famous diamond and Kohinoor as an offering, এই যে as an offering এই জিনিসটা কিন্তু আনতে হবে, as an offering to God, as an offering মানে ঈশ্বরের কাছে কি তুমি অর্পণ করে দাও। এই যে অর্পণ করা, ভালো করে মনে রাখবে যে এই যে অর্পণ জিনিসটাকে অ্যাজ অ্যান অফারিং ইউজ করার চেষ্টা করবে প্রত্যেকে। আমি মার্ক করে দিচ্ছি এগুলো। অর্পণ করা মানে হলো অ্যাজ অ্যান অফারিং, কোন জায়গাটা, এই যে এই জায়গাটা, অ্যাজ অ্যান অফারিং মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকে, ভেরি ইম্পর্টেন্ট। ইজ ইট ক্লিয়ার যে অ্যাজ অ্যান অফারিং, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে ওকে, এবার দেখো, কিন্তু বাবর মনে করিলেন নিজের প্রাণ অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নেই। ট্রাই করো দেখি, প্রথমে আগে তোমাদেরটা দেখি, তারপর আমি নিজেও করাচ্ছি। বাবর মনে করিলেন নিজের প্রাণ অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নেই। বাবর thought that nothing could be more precious to someone than his own life. Very good, Ayan, very good, very good, খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। Nothing is most valuable thing than his own life, কাছাকাছি অন্যতম। But Babur thought that there is nothing না, nothing করো ইন্দ্রনীল, nothing তো হয় না, there is nothing as valuable as a life for a human being, না অরূপ নিজের, হিউম্যান বিং এর নয়, নিজের আনতে হবে, নিজের কথাটা আনতে হবে না। অভিজিৎ ভালো হয়নি এখানে, এইভাবে আনো। দেখো এই যে অয়ন যেরকম করেছে খুব সুন্দর করেছে, বাট বাবর থট দ্যাট, একদম সিম্পল ওয়েতে ভাবো তাহলে কি, দেখো বাট কিন্তু আছে যখন, দেখো বাট বাবর থট দ্যাট, তাহলে আমাকে কি করতে হবে, নাথিং, এখানে আমরা একটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করব, দ্যাট দেয়ার দরকার নেই, নাথিং দিয়ে, দ্যাট নাথিং দিয়েও করা যেতে পারে, হ্যাঁ ওর মতোই করে দিই, হ্যাঁ করা যেতে পারে। দ্যাট নাথিং could be more precious to someone, যেহেতু মোর আনলাম তাই আমি দেন আনবো, দেন হিজ ওন লাইফ, নিজের বলেছে তাহলে ওন লাইফ, তাহলে কি বললাম, বাট বাবর থট, তাহলে দেখো কিন্তু বাবর মনে করিলেন, তাহলে বাট বাবর থট যে কি নিজের প্রাণ অপেক্ষা প্রিয় বস্তু আর নাই। তাহলে এই যে অপেক্ষা, দেখো কোথায় আমি মোরের ব্যবহার করব, এই যে যেখানে অপেক্ষা এই ধরনের শব্দগুলো থাকবে সেখানে আমাদের কিসের ব্যবহার করতে হবে, মোর। তাহলে কি, নাথিং কুড বি মোর প্রেসিয়াস, অপেক্ষা প্রিয় বস্তু মানে হলো মোর প্রেসিয়াস, প্রিয় বস্তু মানে মোর প্রেসিয়াস টু সামওয়ান দ্যান হিজ ওন লাইফ। তাহলে কোন জায়গাটায় আমরা মোরের ব্যবহার করব, ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? একটু কনফার্ম করো যে ক্লিয়ার কিনা। না, দেয়ারের থেকে এখানে আমাদের এমনি নাথিং, আবার একটা ক্লজ আনতে হবে, তাহলে তার থেকে একবারে নাথিং দিয়ে করে দিলে সুন্দর হয়, আবার একটা ক্লজ টেনে আনতে হবে, একটু বড় হয়ে যাবে। এরপরে পুত্রের রোগসজ্জার চারিদিকে প্রদক্ষিণ করে তিনি প্রার্থনা করলেন যে তার নিজের প্রাণের বিনিময়ে তার পুত্রের প্রাণ রক্ষা হোক। দেখো এই বড় বড় সেন্টেন্সগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখি, পুত্রের রোগসজ্জার চারদিকে প্রদক্ষিণ করে, তাহলে করো দেখি, একবার ট্রাই করো দেখি, ট্রাই করো প্রথমে, আমি তারপর বলবো।
ঠিক হলো না, মুভিং রাউন্ড এখানে কথাটা ঠিক নয়, এখানে আমাদের কিন্তু একটু অন্য কায়দায় আনতে হবে। না, মুভিং রাউন্ড এভাবে করো না, জিনিসটাকে কম্পাউন্ড সেন্টেন্সে ভাগ করতে হবে, এটা শেখো, ভালো করে দেখে নাও, কেউ করো না আগে। যে পুত্রের রোগসজ্জার চারদিকে প্রদক্ষিণ করে তিনি প্রার্থনা করলেন যে তার নিজের প্রাণের বিনিময়ে তার প্রাণ রক্ষা হোক। এই ধরনের ক্ষেত্রে তোমরা কি করবে, জিরান্ডের ব্যবহার না করে তোমরা কি করবে, এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে ভাগ করবে। কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে ভাগ করবে, যে পুত্রের রোগসজ্জার চারদিকে তিনি প্রদক্ষিণ করলেন এবং তিনি প্রার্থনা করলেন যে নিজের প্রাণের বিনিময়ে তার পুত্রের প্রাণ রক্ষা হোক। এখানে একটা অ্যান্ডের ব্যবহার করে দেবে, ওকে? তাহলে কি হবে, ওই তোমাকে মুভিং অ্যারাউন্ড কথাটা আনার দরকার পড়বে না। মুভিং অ্যারাউন্ডগুলো কথাগুলো ঠিক সুন্দর হয় না, তো এই জায়গাটা এইভাবে আনবে যে দেখে নাও, হি ওয়েন্ট রাউন্ড, হি ওয়েন্ট রাউন্ড his son's sick bed and কি করেছিল, prayed করেছিল for his son's life। এই যে বিনিময়ে, এটার বিনিময়ে, তাহলে এখানে কি টু বি স্পেয়ার্ড, এই ব্যবহারটা কিন্তু শিখতে হবে, যে টু বি স্পেয়ার্ড কি, টু বি স্পেয়ার্ড ইন এক্সচেঞ্জ ফর, এই পুরোটাকে মনে রাখবে, যে কারো প্রাণের বিনিময়ে যখন বলা হয় তখন টু বি স্পেয়ার্ড ইন এক্সচেঞ্জ ফর, ইন এক্সচেঞ্জের পর কিন্তু কোনোভাবে অফ দেবে না, ইন এক্সচেঞ্জ ফর হিজ ওন, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এখানে কি করব, যে হি ওয়েন্ট রাউন্ড হিজ son's sick bed and prayed for his son's life। এই জায়গাটা, এই যে টু বি স্পেয়ার্ড ইন এক্সচেঞ্জ ফর, এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারটা তোমরা ইউজ করার চেষ্টা করবে। কোন ক্ষেত্রে ইউজ করবে, যখন কেউ কারো প্রাণের বিনিময়ের কথা বলবে, এই যে এই জায়গাটা প্রাণের বিনিময়, তো এই জায়গাটার জন্য তোমরা এরকম করবে, টু বি স্পেয়ার্ড ইন এক্সচেঞ্জ ফর হিজ ওন। ইজ ইট ক্লিয়ার? তোমার লেখাটাকে অলঙ্কৃত করে দেবে একদম, ওকে? যে জায়গাগুলো আমি বারবার বলে দিচ্ছি যে এই জায়গাগুলোকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু রেকর্ডেড ভিডিও দেখে তোমরা কি করবে, নোট ডাউন করে রাখবে, কেননা পরের ট্রান্সলেশনে এইগুলো যখন আসবে, এগুলোই আমরা শিখব, যখন আমরা আনন্দবাজারকে ট্রান্সলেট করব তখন আমরা কি করব, এই জায়গাগুলোকে কিন্তু ইউজ করতে পারবো। এরপর হুমায়ুনের অবস্থার উন্নতি হতে লাগলো, কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহ পর মারা গেলেন। খুব ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে একবার নিজেরা করো দেখি। এরপর হুমায়ুনের অবস্থার উন্নতি হতে লাগলো, লেখো দেখি। দেন দ্য হুমায়ুনস সিচুয়েশান, এই ভালো হলো না, হুমায়ুনসের সিচুয়েশান এরকম ঠিক নয়, হুমায়ুনস কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন করা যেতে পারে, কন্ডিশন বিকাম ওয়েল বাট বাবর বিকাম ইল, না ঠিক খেলো হয়ে গেল সেন্টেন্সটা, স্টার্টেড টু রিকভার বাট বাবর's health deteriorated and he died after a few weeks। হ্যাঁ অনেকটা হয়েছে, ভেরি গুড। আফটার দ্যাট হুমায়ুনস সিচুয়েশান, কন্ডিশন করো, সিচুয়েশান না, সিচুয়েশান যে কোনো একটা পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে সিচুয়েশান। আচ্ছা এটা বলে নেই যে সিচুয়েশান আর কন্ডিশন কোথায় কখন ব্যবহার করব ট্রান্সলেশনে। যদি দেখো পারিপার্শ্বিক অবস্থা তখন সিচুয়েশান, যদি নিজের ব্যক্তিগত কোনো অবস্থা, শারীরিক কোনো অবস্থা, সেখানে কন্ডিশন ইউজ করবে, ওকে? Is it clear difference between situation and condition? Is it clear to you all? The difference between situation and condition? Okay. তাহলে এবার দেখো আমি করে দিচ্ছি এই জায়গাটা যে কিভাবে করব। হুমায়ুনস কন্ডিশন করো, যেরকম তোমরা করেছিলে, কন্ডিশন began to improve
বা আরেকটু সুন্দর করা যেতে পারে, যেমন আমরা এটা যদি করি, টুক আ টার্ন টুয়ার্ডস took a turn for the better, এরকম করো, took a turn for the better, এইটা কিন্তু ইউজ করার চেষ্টা করো একটু। হ্যাঁ, এটা খুব সুন্দর, এই জায়গাটা মনে রেখো, took a turn for the better। ওকে, মনে রাখার চেষ্টা করো, এই লেখার কায়দাগুলো কিন্তু একটু ইউজ করলে সুন্দর হবে। যে কি, হুমায়ুনস কন্ডিশন বিগ্যান টু ইমপ্রুভ, অথবা হুমায়ুনস কন্ডিশন took a turn for the better, আচ্ছা, for the better, but Babar fell ill, simple fell ill and died a few weeks later। মনে রাখবে, একটা টি মানে হলো টাইমকে রিপ্রেজেন্ট করে, আর এল এ ডবল টি ইয়ার হলো পজিশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে ল্যাটার এল এ টি ইয়ার আর এল এ ডবল টি ইয়ার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। একটা টি মানে কি, টাইমকে রিপ্রেজেন্ট করবে, আর ডবল টি ইয়ার মানে হলো পজিশনকে রিপ্রেজেন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? এখান থেকে তাহলে দেখে নাও আমরা শিখলাম কি কি, তাই না? প্রথম দেখো, শেখার জিনিস প্রথমে শিখলাম হলো এই যে বাবরের মৃত্যু নিয়ে একটি সুন্দর কাহিনী আছে, এটাকে আমরা কোন টেন্সে লিখবো? যেহেতু এখনও আছে, আমরা সিম্পল প্রেজেন্টে লিখব, এবং এর জন্য ইন্ট্রোডাক্টরি আমাকে কি আনতে হবে? দেয়ার আনতে হবে। আরেকটা জিনিস কি শিখলাম, যে যে লিভিং বিং থাকবে, লিভিং বিংয়ের পজিশন বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। যেমন রামের বই, আমরা রামস বুক লিখব, কখনো দ্য বুক অব রাম লিখব না, এটা শিখলাম। এরপরে কি শিখলাম, যে ব্রট আনা হয়, ব্রটের পরে বা টেকেনের পরে কাউকে যখন কোথাও আনা হবে, তারপরে আমরা টু ব্যবহার করব, তাই তো? এটা যেমন শিখলাম। তারপরে কি, সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না, এই যে এই ব্যবহারগুলো, ওয়াজ ইন ভেইন অথবা ইন ফিউটাইল অথবা ওয়াজ অব নো ইউজ। ওকে, যখন কোনো কিছুতে কোনো কাজ হইল না, দেখবে ট্রান্সলেশনে থাকবে কোনো কিছুতেই কিছু হইল না, তো সেই ক্ষেত্রে ওয়াজ ইন ভেইন অথবা ওয়াজ ইন ফিউটাইল অথবা ওয়াজ অব নো ইউজ, এই জায়গাগুলো ব্যবহার করতে পারবো। তারপরে আমরা কি শিখলাম, অর্পণ করবেন। এই যে অর্পণ করা, অর্পণ করা মানে অ্যাজ অ্যান অফারিং, ওকে, এটা মাথায় রাখবো। তারপরে কি শিখলাম, এই যে বিনিময়ে, প্রাণের বিনিময়ে কি, টু বি স্পেয়ার্ড ইন এক্সচেঞ্জ ফর, মনে রাখবো এক্সচেঞ্জের পর কারো জীবন রিলেটেড যখন থাকবে তখন আমরা ফর ব্যবহার করব। ওকে, ইন এক্সচেঞ্জ ফর, মাথায় রাখবে এটা। এই রিলেটেড কিন্তু তোমার প্রিপোজিশনের ব্যবহারও কিন্তু WBCS এ আসে। তাহলে এক্সচেঞ্জের পর আমরা সবসময় কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। তারপরে আরেকটা কি শিখলাম, যে হুমায়ুনের অবস্থার উন্নতি হতে লাগলো, তার মানে কি, যে হুমায়ুনস কন্ডিশন বিগান টু ইমপ্রুভ কেউ লিখলো, আবার কেউ লিখতে পারো টুক আ টার্ন ফর দ্য বেটার, ওকে, এই জায়গাগুলো। আরেকটা কি, ল্যাটার, এল এ টি ইয়ার, আরেকটা এল এ ডবল টি ইয়ার। এল এ ডবল টি ইয়ার হলো পজিশন রিপ্রেজেন্ট করে, আর এল এ টি ইয়ার হলো আমাদের কি রিপ্রেজেন্ট করে? আমাদের টাইমকে রিপ্রেজেন্ট করে। ইজ ইট ক্লিয়ার যে কি কি আমরা শিখলাম? বারবার ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই এটাকে নোট ডাউন করে ফেলতে পারবে এবং পরের ভিডিওতে ইউজ করার চেষ্টা করবে। ওকে ওকে ওকে, ভেরি গুড, এবং খুব যত্নের সহকারে কিন্তু করবে এটা। আচ্ছা, আরেকটি জিনিস একটু বলে নেই, যে আজকে থেকে কিন্তু সমস্ত রেকর্ডেড ভিডিও এবং সমস্ত PDF কিন্তু যার যার রেসপেক্টিভ মেইলে চলে যাবে, আর কিন্তু গ্রুপে দেওয়া হবে না। ওকে, গ্রুপে কিন্তু পোস্ট হবে না, অটোমেটিক হয়তো কাল সকালের মধ্যে বা তারপর একটু দেরি হয়, এতগুলো মেল যাবে তো একসঙ্গে, তো তোমরা পেয়ে যাবে ধীরে ধীরে, কালকের মধ্যেই পেয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, মেল পেয়ে গেলে আমাকে একটু ওই গ্রুপে মেসেজ করে দিও যে স্যার মেল রিসিভড। ওকে, এবার দেখো আমরা প্রিসাইসে যাব। প্রিসাইসটাও এটা খুব সুন্দর প্যাসেজের একটা অংশ নিয়েছি। প্রথম দিকে আমরা ছোট ছোট করে শিখছি, বড় শিখবো না, বড় পরে শিখবো আমরা। এরপরে দেখো কি আছে, দেখো পড়ছি আমি কেন তোমাদেরকে আমার রিডিং মেটেরিয়ালগুলো পড়তে বলি, সেটার কারণ এই প্যাসেজটা পড়তে গেলেই বুঝতে পারবে। যে এইটা ধরো PSC তোমাকে দিয়ে দিয়েছে, দেখে নাও, ইন আ 2015 সেমিনার, যে 2015 একটা সেমিনারে রাইটার নীল জেইমান সেইড কি বলেছিল,
উই উইল ডু অ্যান অফুল লট ফর স্টোরিজ, যে আমরা খুব একটা আশ্চর্যজনক জিনিস উদ্ভব ঘটাতে পারি, কার জন্য? গল্পের জন্য। উই উইল এন্ডিওর অ্যান অফুল লট ফর স্টোরিজ। এন্ডিওর মানে হলো এখানে এক্সপেরিয়েন্স। এই যে এন্ডিওরের ব্যবহার, এন্ডিওরের অ্যাকচুয়াল মানে তুমি কি জানো? অ্যাকচুয়াল মানে তুমি জানো হলো সহ্য করা, তাই তো? তাহলে এইটা পড়ে তোমার মনে হবে প্রাথমিক দিকে উই উইল এন্ডিওর অ্যান অফুল লট ফর স্টোরিজ, কি বলতে চাইছে রে বাবা, কিছুই বুঝবে না। কিন্তু এন্ডিওরের দেখবে ডিকশনারি ঘেটে দেখবে একটা মানে হলো এক্সপেরিয়েন্স। এবং দ্য হিন্দু পত্রিকা যে জায়গাগুলো থেকে আমি তোমাদেরকে রিডিং মেটেরিয়াল বিভিন্ন সময় তুলে দেই, এখানে এন্ডিওরের ব্যবহার কিন্তু ওরা এক্সপিরিয়েন্স হিসেবে ব্যবহার করে, এবং তারই একটা অংশ আমি নিয়েছি আজকে। তাহলে কি উই উইল এক্সপিরিয়েন্স অ্যান অফুল লট ফর স্টোরিজ, যে আমরা কি করব? আমরা এক্সপিরিয়েন্স করব আশ্চর্যজনক একটা অনুভূতি, কোথা থেকে? গল্পের জন্য। অ্যান্ড স্টোরিজ, গল্পগুলো কি করবে? ইন দেয়ার টার্মস, তারা পরিবর্তে আমাদেরকে কি দেবে? লাইক সাম কাইন্ড অফ সিম্বায়োটি। এই যে সিম্বায়োটি মানে কি, তুমি যদি এই মানেগুলোর ব্যবহার না জানো, এই প্যাসেজটা কোনো দিন নামাতে পারবে না, যতই ছোট হোক। কিন্তু এমন সব মিনিং এর মধ্যে ঢোকানো আছে যে একমাত্র যারা ওই রিডিং মেটেরিয়ালগুলো প্রত্যেক দিন খুব ভালো করে ধীরে ধীরে পড়তে পারে, তারাই এটা পারবে। সিম্বায়োটি মানে হলো কম্পেনিয়ান। সিম্বায়োটির অ্যাকচুয়াল মানে হলো যারা ওই শাকসবজির ভেতরে থাকে যে পোকাগুলো, তাদেরকে বলা হয়, কিন্তু না, এর আরেকটা মানে হয়, সেটা হলো কি? কম্পেনিয়ান, সাথী। তাহলে কি লাইক সাম কাইন্ড অফ কম্পেনিয়ান, সেটা আমাদের কি করবে? যে অন্য সাথীদের মতোই এই গল্পগুলো পরিবর্তে কি করবে? হেল্প আস, এন্ডিওর মানে এক্সপিরিয়েন্স করবে, অ্যান্ড মেক সেন্স অফ আওয়ার লাইফ, যে আমাদের এক্সপিরিয়েন্স দেবে এবং আমাদের লাইফের, আমাদের জীবনের সেন্সটাকে আমাদের সামনে তুলে ধরবে। তাহলে প্রথম কি বলতে চাইলো এই পর্যন্ত? যে একটা সেমিনারে এই রাইটার নীল জাইম্যান কি বলেছিল? যে আমরা গল্প তৈরির জন্য অনেক কিছু করতে পারি আশ্চর্যজনক, এবং অনেক কিছু এই গল্পগুলো থেকে আবার এক্সপিরিয়েন্স করতে পারি। পরিবর্তে এই গল্পগুলো আমাদেরকে কি দেয়? অন্য সমস্ত সাথীদের মতোই এক্সপিরিয়েন্স দেয়, এবং কি দেয়? লাইফের সেন্স আমাদের দিয়ে থাকে। এরপর দিস ইজ পারহ্যাপস ওয়াই থ্রু আউট হিস্ট্রি অ্যান্ড অ্যাক্রস দ্য গ্লোব এ গুড রেকন্টিউর। এই যে মিনিং, রেকন্টিউর মানে কি যদি না জানো, তুমি কোনোভাবেই এই প্যাসেজটা নিয়ে তোমাকে সিম্পল দাঁড়িয়ে থাকতে হবে, তুমি কোনোভাবে আনসার করতে পারবে না, ঠিক আছে? তাহলে এই রেকন্টিউর মানে হলো স্টোরি টেলার, যারা ভালো গল্প বলতে পারে। তাহলে একমাত্র তখনই সম্ভব যদি তুমি বেশি করে রিডিং পড়ো, তাহলেই তোমার কাছে এই মানেগুলো পরিষ্কার থাকবে। কী হলো? যে দিস ইজ পারহ্যাপস, অথচ এটাই হয়তো কারণ, ওয়াই থ্রু আউট হিস্ট্রি, যে সমস্ত ইতিহাস জুড়ে, পৃথিবীর সমস্ত ইতিহাস জুড়ে, এ গুড রেকন্টিউর মানে একজন স্টোরি টেলার হ্যাজ অলওয়েজ হ্যাড এ ক্যাপটিভ অডিয়েন্স। ক্যাপটিভ মানে হলো মন্ত্রমুগ্ধের মতো অডিয়েন্স পায়, ঠিক যেরকম সানডে সাসপেন্স, ওকে, যে এটা শোনার জন্য অনেকে ওয়েট করে থাকে, আমিও থাকি। তাহলে কি, যে তোমার একটা পৃথিবীর সমস্ত ইতিহাসে, সমস্ত পৃথিবী জুড়ে একজন স্টোরি টেলারের যে গল্পের জন্য, তার মুখে শোনার জন্য অধীর আগ্রহে অডিয়েন্স বসে থাকে, ঠিক আছে? এই একটাই কারণে, কারণটা কি ওপরে দেওয়া হয়েছে। ওয়াইল fictional stories are of course overwhelmingly popular across all media, যখন ফিকশনাল স্টোরিগুলো কি, ফিকশনাল স্টোরিগুলো যখন খুব একটা মানে জনপ্রিয়তা পেয়ে গেছে, তখন কি টেলস অফ এক্সট্রা অর্ডিনারি টার্নস ইন অর্ডিনারি লাইফ আর নো লেস বিলাভড। দুর্দান্ত সেন্টেন্স স্ট্রাকচার, পিএসসির খুব পছন্দ হতে পারে এটা পেলে পরে, যে কী বলছে? টেলস অফ এক্সট্রা অর্ডিনারি টার্মস ইন অর্ডিনারি লাইফ, ঠিক আছে? যে এই যে গল্পের মধ্যে এই যে বর্ণনা, ঠিক আছে, এই বর্ণনাটা কি এক্সট্রা অর্ডিনারি একটা বর্ণনা, সেটা কি করে? টার্নস হয় মানে পরিবর্তিত হয় কি সিম্পল লাইফ, অর্ডিনারি লাইফে, ঠিক আছে? আর নো লেস বিলাভড মানে এমন নয় যে তাকে গুরুত্ব দেয়া যাবে না, মানে এমন পরিবেশ তৈরি করে ফেলে এই গল্পগুলোর বর্ণনা শক্তি, যে তোমার এক্সট্রা অর্ডিনারিভাবে বর্ণনাটাই তোমার লাইফে মনে হয় যেন একটা তোমার সাধারণ লাইফের চিত্রটাকে কি করছে? তুলে ধরছে, ওকে? এরপরে দেখো এই যে পডকাস্ট মানে কেউ না জানলে তাকে কিন্তু আটকে থাকতে হবে। পডকাস্ট মানে হলো ডিজিটাল ওয়েতে যে স্টোরি টেল করা হয়, যেমন সানডে সাসপেন্সে করা হয়। তাহলে কি পডকাস্ট
আর স্পেশালি এফেক্টিভ মিডিয়াম ফর দিস স্টোরিজ। তাহলে কি বলে দিল ওরা, যে ডিজিটাল মিডিয়ামে যে স্টোরিগুলোকে বলা হয় সেটা হলো পডকাস্ট। লিসেনিং টু পডকাস্ট ইজ মোর অফেন দ্যান নট এ সলিটারি অ্যাক্টিভিটি। ভালো করে বুঝবে কি বোঝাতে চাইছেন উনি, যে সলিটারি অ্যাক্টিভিটি মানে কি, যে আমরা যখন এই সানডে সাসপেন্স বা এই ধরনের কোনো বয়ান যখন আমরা শুনি, কারো বক্তব্য বা কোনো কেউ গল্প বলছে, দেখবে আমরা নিজেদেরকে আলাদা করে নিই, আমরা গল্পের মধ্যে ঢুকে যাই, একদম গল্পের মধ্যে ঢুকে যাই। তখন আমাদের চারপাশের কোনো কিছুই আর আমাদের থাকে না, আমরা সলিটারি অ্যাক্টিভিটির থেকে কম কিছু থাকে না, এটাই বলতে চাইছি। যখন আমরা কোনো পডকাস্ট শুনি তখন আমরা সলিটারি অ্যাক্টিভিটির থেকে কোনো কিছুতে কম থাকি না। ইভেন ইফ, এমনকি যদিও, ওয়ান ইজ লিসেনিং টু পডকাস্ট ইন এ ক্রাউডেড ট্রেন। দেখো এক্সাম্পল দিচ্ছে যে কেউ ক্রাউডেড ট্রেন, ভিড়, প্রচণ্ড ভিড়ের মধ্যে কানে দুটো গুঁজে দিয়ে বসে বসে শুনছে, মানে কি তার ট্রেনের ভিড়, তার ট্রেনের ওই বিক্রি বাট্টা হ্যানা ত্যানা এই সমস্ত কিচ্ছু তার কানে যাচ্ছে না। পডকাস্ট ক্যান ক্রিয়েট এ সেন্স অফ ইন্টিমেসি বিটুইন লিসেনার অ্যান্ড স্টোরি টেলার, যে একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি করে ফেলে ওই পডকাস্টটা তাদের মধ্যে, যে লিসেনার এবং স্টোরি টেলার তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি করে ফেলে, যেটা কি করে, যেটা প্রদান করে স্পেশাল ওয়েল টু রিয়াল লাইফ স্টোরিজ অ্যান্ড কনফেশনাল। বলছে নিজের জীবনের যে অস্তিত্ব এবং নিজের জীবনের যে দোষ গুণ, নিজের জীবনের যে স্বীকারোক্তি, সেগুলোকে চিত্রিত করে তোলে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একদম পুরো WBCS মেন্সে এই ধরনের আসার সম্ভাবনা, পিএসসি মিসেলেনিয়াস মেন্সে আসার সম্ভাবনা, ইভেন যা কম্পিটিশান আমাদের ক্লার্কশিপেও কিন্তু চলে আসতে পারে। তো বলো, ইজ ইট ক্লিয়ার? মিনিংটা বোঝা গেছে? মিনিংটা বোঝা গেছে কিনা একটু লিখে দাও। ওকে, ফাইন। এবার আমি দেখব যে কেমন করে তোমরা এটাকে রিপ্রেজেন্ট করো। প্রথম তাহলে এখানে মূল বক্তব্য কি বলতে চেয়েছে ভালো করে দেখো। মূল বক্তব্য এটাই বলেছে যে এখান থেকে মূল বক্তব্যটা, আচ্ছা প্রথমে আগে তোমরা নিজেরা করো, তারপর আমি মূল বক্তব্য শেখাচ্ছি। প্রথমে নিজেরা করো, ডু ইট। 5 মিনিট সময় দিলাম, লেখো প্রত্যেকে। যা বোঝালাম তার মধ্যে কি বুঝলে তুমি, সেটাকে 3 থেকে 4টে লাইনের মধ্যে তুমি রিপ্রেজেন্ট করবে। করো করো। যা বুঝেছো তাই করবে, একদম ভয়ের কোনো কারণ নেই।
তাড়াতাড়ি করো একটু। না, প্রদীপ তো হয়নি, বাট গুড ট্রাই, অনেকটা হয়েছে। এই চেষ্টাগুলো করতে থাকবে, তাহলেই হয়ে যাবে আস্তে আস্তে। না, দীপশিকা একদমই হয়নি। ভেরি গুড ফর ইউর ট্রাইং। না, আবু বক্কর হলো না। সুমনা অনেকটা হয়েছে, ভেরি গুড, অনেকটা হয়েছে। না, লব হয়নি। কোথায় ডিফারেন্ট স্টোরিজের কথা এখানে বলা আছে অয়ন? কোথায় বলা আছে? একদম বাইরের সেন্স আনা যাবে না। না, কবিতা হয়নি। না, হয়নি বিশ্বজিৎ। সুমনারটা অনেকটা হয়েছে। তো যাই হোক, একটু দেখতে থাকো, আমাদের সময় কম, এতক্ষণ তো ওয়েট করতে পারবো না, সরি ফর দ্যাট, রাত হয়ে গেছে অনেক। তো দেখো অ্যাকচুয়ালি সেন্সটা কি ভালো করে বোঝো। দেখো এখানে কি বলেছে, উই উইল ডু অ্যান অফুল লট ফর স্টোরিজ। তার মানে আমরা গল্পের জন্য অনেক কিছু আশ্চর্যজনক করতে পারি, আবার গল্প আমাদের কি করে এক্সপেরিয়েন্স দেয়। তার মানে মূল কথাটা কি, গল্প এক হলো একটা ভালো গল্প এবং ভালো স্টোরি বলার স্কিল, তাই তো? তাহলে দেখো কীভাবে লিখব, যে সেটা আমাদের কি দিচ্ছে, এক্সপিরিয়েন্স দিচ্ছে, এবং রিয়াল লাইফের যে সেন্স সেটাকে কি করছে, জাগ্রত করছে, তাই তো? রিয়াল লাইফের যে সেন্স সেটাকে জাগ্রত করছে। তাহলে কি, আ গুড স্টোরি and skills of storytelling can arouse a sense of real life experience. Story and skills of storytelling can arouse a sense of real life experience. ওকে, এবার কি, যে এখানে উনি বলেছেন যে এই যে ডিজিটাল পডকাস্ট মানে কি, ডিজিটাল স্টোরি টেলিং। তাহলে আমরা এখানে ফট করে ঢুকে যাব, যে ডিজিটাল স্টোরি টেলিং টেলিংস, কেন একটাকে নেব না, স্টোরি টেলিং দেখো, ইজ অফ such
যেটা কি করে বলো তো, দেখো এই যে এখানে লিখেছে ইন্টিমেসি বিটুইন লিসেনার অ্যান্ড স্টোরি টেলার, যে যে তোমার স্টোরিটা টেল করছে এবং যে শুনছে তাদের মধ্যে কি করে একটা নিবিড় সম্পর্ক তৈরি করে। কীরকম সম্পর্ক তৈরি করে? যে শুনছে তার মনের মধ্যে তার রিয়াল লাইফের যে চিত্র সেটাকে পরিস্ফুটিত করে। তাহলে কি, যে ডিজিটাল স্টোরি টেলিং ইজ অফ সাচ মিডিয়াম যেটা হুইচ ক্যান make an affinity মানে হলো রিলেশনশিপ between কাদের মধ্যে, the storyteller and the readers। কিভাবে? ডেপিক্টিং মানে পরিস্ফুটিত করে বা চিত্রিত করে, ডেপিক্টিং দ্য রিয়াল স্টোরি বা রিয়াল স্টোরি অথবা রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স, যাই লিখতে পারো, রিয়াল স্টোরি অব লিসেনার্স লাইফ। শেষ। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? একটু টাফ, বাট পিএসসি দিয়ে দিলে কিছু করার থাকবে না, আটকে দাঁড়িয়ে থাকতে হবে একদম। তো আমরা এবার কি করব, এর একটা টাইটেল ভাবো, দেখি কেমন টাইটেল ভাবতে পারো তোমরা। আমি বলেছি প্রথমে আগে করে নেবো, তারপর টাইটেল করবো। করো দেখি টাইটেল, ক্যাচি টাইটেল। তো লিখতেই পারো, ভেরি গুড। দ্য আর্ট অফ স্টোরি টেলিং, ইয়েস, ভেরি গুড, করা যেতেই পারে ওরও, ভেরি গুড। না, স্টোরি অফ রিয়াল লাইফ নয়, একদমই নয়। ওই দুটো, প্রদীপ্ত যেটা লিখেছে আর অরূপ যেটা লিখেছে, এই দুটোকে আমার পছন্দ হয়েছে এবং একদম পারফেক্ট, ওরা অনেকটা কাছাকাছি গেছে, একদম সুন্দর। এ গুড স্টোরি ক্যান ইনফ্লুয়েন্স রিয়াল লাইফ। আরেকটা কি, দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এটা বেশি সুন্দর, অরূপেরটা বেশি সুন্দর হয়েছে। দ্য আর্ট অফ স্টোরি টেলিং, একদম সিম্পল, ভেরি সিম্পল, কিন্তু একদম পারফেক্ট। দ্য আর্ট অফ স্টোরি টেলিং। খুব সুন্দর এবং সিম্পল ওয়েতে লিখেছে। না না, বেশি কিছু আর লেখার দরকার নেই, একদম সুন্দর, এইটুকুনেই লেখো, দ্য আর্ট অফ স্টোরি টেলিং। ওকে, বেশি বড় হয়নি, কিন্তু ছোটোর মধ্যে সুন্দর করেছে। তাহলে ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আর একটা নিচে আমি রিপোর্ট লিখে দিয়েছি, প্রত্যেকে দেখে নিও, এখন আর পড়ে দেওয়ার সময় হলো না, খুব সোজাভাবে লিখে দিয়েছি। কি লিখেছি দেখে নাও, রিপোর্টটা কি, ড্রাফট এ নিউজ পেপার রিপোর্ট অন পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস মেন্সের জন্য শুধুমাত্র। ডাব্লিউবিসিএসে কিন্তু এই রিপোর্টটা দেবে না, এটাকে আমি অলরেডি আমার ই বুকের মধ্যে করিয়ে দিয়েছি। যারা ডাব্লিউবিসিএস মেন্স দেবে তাদের জন্য কিন্তু লেটার হিসেবে আসবে, এডিটোরিয়াল লেটার, ওটা পড়ে নেবে। তো এখানে কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস এর জন্য ডিসপুটস ওভার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য ভিকটিমস হিট বাই স্টর্ম আমফান, এই যে 2 নম্বর এগুলো হচ্ছিল, সেই নিয়ে তুমি একটা রিপোর্ট লেখো। এই যে যারা ভিকটিম তারা ঠিকমতো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পায়নি, আমফানে যারা হিট হয়েছে, সেইটা নিয়ে, বেসড অন দ্য পয়েন্টস ইনসিডেন্টস টুক প্লেস, পিপলস রিয়াকশন, গভর্নমেন্টস টার্ন অ্যাকশন, ভিজিলেন্স ফ্রম লোকাল অথরিটিস। ওকে, পুরো পরিষ্কার 200 ওয়ার্ডের মধ্যে আমি ছোট্ট করে লিখে দিয়েছি, একটু মুখস্থ করে রাখবে। পরীক্ষায় যেভাবেই আসুক না কেন এটাই নামাবে, কেননা প্রত্যেকটা পয়েন্টকে কভার করবেই করবে, এর বাইরে কোনো পয়েন্ট ওরা ভাবতে পারে না। ওকে, একটু মুখস্থ করে নেবে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এটা কিন্তু এখন তোমাদের মেলে চলে যাবে, কোনোভাবে কিন্তু আর গ্রুপে থাকবে না। যারা পেইড স্টুডেন্ট একমাত্র তারাই পাবে, যারা ঠিকমতো ক্লিয়ার করছে সব কিছু এবং আমার হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেগুলো পরে, তারাই একমাত্র পাবে। ওকে ওকে, আমি একটু পরেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে চলে যাবে তোমাদের, ইসে কী বলে, মেলে চলে যাবে। ওকে, গুড নাইট টু ইউ অল।